This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, মর্মান্তিক খবর। উলুবেড়িয়ায় পুকুরে পুলকার উল্টে মৃত্যু হয়েছে 3 জন পড়ুয়ার। খুদে পড়ুয়াদের জীবন নিয়ে রীতিমতন ছিনিমিনি খেলা হচ্ছিল। 23 বছরের পুরনো গাড়ি বেআইনিভাবে পুলকার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সুপ্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রদীপ, এর আগেও সারাদিন এই খবরটা তোমার সঙ্গে কথা হয়েছিল এই খবরটা নিয়ে, এবং বারংবার প্রশ্ন উঠেছিল যান্ত্রিক ত্রুটি নাকি চালকের কোনো দোষ ছিল। সর্বশেষ দিনের শেষে কি আপডেট পাচ্ছি আমরা এই খবরের? দেখো, যান্ত্রিক ত্রুটি বা ড্রাইভারের গাফিলতি এটা তো পরের প্রশ্ন হচ্ছে যে 2003 সালে ওই গাড়িটি রেজিস্ট্রেশন হয়। সরকারি নিয়ম অনুযায়ী যদি দেখা যায় যে একটা গাড়ির 15 বছর পরে তাকে বাজেয়াপ্ত করা হয়, কিন্তু তারপরও আরো 7 বছর এই গাড়িটা বিনা রেজিস্ট্রেশন এবং বিনা ইন্স্যুরেন্স, বিনা কাগজ ছাড়াই এই গাড়িটা কিভাবে চললো, এটা একদিকে যেমন প্রশ্ন উঠছে। যেমন স্কুল কর্তৃপক্ষ যে এই গাড়িটাকে ব্যবহার করছিল সেই গাড়িটিকে কেন ঠিকঠাক ভাবে দেখে নেওয়া হয়নি, এইসব গাফিলতির জন্যই আজ তিনটি শিশুর মৃত্যু হলো। তোমার বলে রাখি যে উলুবেড়িয়াতে যেমন এটা শোকের ছায়া, অন্যদিকে কিন্তু এই যে গাড়ির ফলেই কিন্তু দুর্ঘটনা মৃত্যু বলে কিন্তু এলাকার মানুষরা জানাচ্ছেন। স্কুল কর্তৃপক্ষ সুপ্রদীপ এখনো পর্যন্ত মুখ খুলেছে। গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন ছিল তার কোনো সন্ধান পাওয়া গেছে? পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করেছে? দেখো, চালককে উলুবেড়িয়া থানার পুলিশ রীতিমতোই গ্রেপ্তার করেছে। আচ্ছা, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ওই গাড়িটি একজন সন্দীপ হাজরা নামে এক ব্যক্তির গাড়ি ছিল। তার থেকে গাড়িটি কিনেছিলেন ওই চালক যিনি মূল অভিযুক্ত। তারপরেই তার কাছ থেকে কেনার পর থেকেই কোন রকম গাড়ির কাগজপত্র বা ফিটনেস, সব থেকে বড় কথা হচ্ছে যে গাড়ির যে ফিটনেস সেই ফিটনেস ছিল না। তাহলে এতদিন ধরে এই যে স্কুল কর্তৃপক্ষ গাড়িটাকে নিয়ে ব্যবহার করে রীতিমতো ওই গাড়িতে প্রত্যেকদিন 10টা করে বাচ্চা যাতায়াত করছে। ঠিক আজকে ওই নজর রাখো সুপ্রদীপ, নজর রাখো, নজর থাকবে আমাদের এই খবরের দিকে। প্রথমে গাড়ি চালাচ্ছিল, তারপরে গাড়িটা হ্যান্ডেল বেঁকে গিয়ে পুকুরে চলে যায়। তারপরে আমরা গাড়িটা ডুবে গেছিল, আমরা যা হোক করে উঠেছি, সামনে দিয়ে বেরিয়ে উঠেছি। আর কজন ওই গাড়িতে ছিল তারা আর উঠতে পারেনি। গাড়িটা জলের মধ্যে ডুবন্ত অবস্থায় সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাগুলোকে কোনোরকম রিকভারি করা হয়। রিকভারি করিয়ে তারপর সবাইকে হসপিটালে পাঠানো হয়। পাঠাবার পরে জানতে পারি 3 জন এক্সপায়ার করে গেছে অলরেডি বাচ্চা। এই গাড়িটা প্রতিদিন 10 জন ছাত্র নিয়ে যায়, আজকে নিয়ে আসছিল। গাড়িটার মধ্যে ড্রাইভারের কিছু প্রবলেম হয়েছে যতটা সম্ভব। আমি তো শুনলাম এসে ড্রাইভারের নাকি বুকে কি স্ট্রোক না কি টাইপের হয়েছে, ও নিয়ে ঘুরে পড়ে গেছে। আজকের আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। 4 তারিখ থেকে এসআইআর শুরু হয়েছে রাজ্যে, আজকে 24 তারিখ, 20 দিন। সূত্র বলছে এখনো পর্যন্ত 10 লক্ষ লোকের নাম বাদ পড়লো এসআইআরে। সূত্র বলছে এখনো পর্যন্ত 10 লক্ষ লোকের নাম বাদ পড়লো এসআইআরে। ডিটেল নেব, এই 10 লক্ষ কারা, এদের মধ্যে কোনো ভাগ আছে কিনা, এদের মধ্যে কোনো জেলা ভিত্তিক ভাগ আছে কিনা। শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, প্রথমেই তোমাকে বলি যে ইতিমধ্যেই ফর্ম বিলি কাজ প্রায় শেষ এবং এন্ট্রি হচ্ছে, ডিজিটাইজ করা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে যেটা কমিশনের কাছে খবর, শুধুমাত্র নিজেদের এন্ট্রি করা খাতাতেই এই তথ্য উঠে এসছে। অর্থাৎ বিএলওরা যখন প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন, যখন কেউ ডেড ভোটার, মৃত ভোটার পাচ্ছেন, সেটা নিজস্ব খাতায় তারা এন্ট্রি করছেন। শুধুমাত্র এই এন্ট্রির মাধ্যমে এই 10 লক্ষ ভোটার বাদ পড়েছেন, যার মধ্যে প্রায় 6.5 লক্ষ মৃত ভোটার রয়েছেন। বাদ বাকি শিফটেড অথবা যারা এনুমারেশন ফর্ম কালেক্ট করেননি বা বিএলও গিয়ে ফিরে এসছেন, এরকম সংখ্যাটা প্রায় রয়েছে এই 4 লক্ষের কাছাকাছি। এখন খুব স্বাভাবিক ব্যাপার যে এই ডিজিটাইজেশন প্রক্রিয়া যত এগোবে, যত এই তথ্য কমিশনের কাছে আসবে, এই লাখের সংখ্যাটা আরো বাড়বে।
বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জেলার ক্ষেত্রে এই চিত্রটা বিভিন্ন। নর্থ কলকাতায় ইতিমধ্যে যে পরিমাণ ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট হয়েছে তার মধ্যে 10% নাম বাদ দিতে সক্ষম হয়েছেন এই নর্থ কলকাতার যারা বিএলও তারা। শুভজিৎ, ধন্যবাদ। জায়গাতেই তো এসআইআর করতে তাহলে কারা বাধা দিচ্ছিল ভাবুন, আর কারা এসআইআরের পক্ষে ছিল। যারা এসআইআর করতে বাধা দিচ্ছিল তার মানে তারা এটা সম্পর্কে যথেষ্ট অ্যাওয়্যার ছিল যে এসআইআর করলে কোন জায়গায় তাদের নির্বাচনী রেজাল্ট যেতে পারে। আমরা তো মানুষের ভোটের কথা বলি, প্রক্সি রিগিং করে তাদের অত্যন্ত মাথা ব্যথা এটা নিয়ে রয়েছে, এবং তারা আগামী দিনে নির্বাচনে জিততে পারবে কি না নিশ্চয়ই তাদের মাথাতেও চিন্তার ভাঁজ সেই জন্যেই পড়ছে। আর সেই জন্যেই নিজেরা এসআইআর ফর্মটা সুন্দরভাবে নিয়ে নিচ্ছেন, জমাও দিচ্ছেন, কিন্তু মানুষকে বিভ্রান্ত করছেন। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়াই এখনও শেষ হয়নি, তাহলে এই তথ্যটা এলো কোত্থেকে? আর এই নির্বাচন কমিশন যে আদৌ বিশ্বাসযোগ্য নয় এবং বিজেপির দালাল, প্রতিটা পদক্ষেপে এরা প্রমাণ করেছে। কারণ বিহারে ভোট শেষ হয়ে যাওয়ার 48 ঘন্টা পরেও এরা ভোটের পার্সেন্টেজ বলতে পারে না, তারা বাংলায় এসআইআরের ফর্ম জমা দেওয়ার আগেই কত পার্সেন্ট নাম বাদ গেছে বলে দিচ্ছে। মানে রাম জন্মানোর আগেই রামায়ণ লেখা হয়ে যাচ্ছে। আসলে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ ভোটারের নাম বাদ দিতে চায়। বিজেপি চায় নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোট চুরি করতে। নির্বাচন কমিশন বিজেপির ভোট চোরের হাতিয়ার। নিশ্চয় মনে আছে আপনাদের, এসআইআর বন্ধের দাবি জানিয়ে কয়েকদিন আগেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আরও একটা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুললেন অস্থায়ী কর্মীদেরকে নিয়ে। এদিকে এসআইআর নিয়ে দলকে ফের সতর্কবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুর কৈফিয়ত চাইতে দিল্লি যাচ্ছে তৃণমূল। এসআইআর আর এসআইআর, রাজ্য যেন এখন এই একটা শব্দেই মেতে। রাজনীতিও চলছে টি-20-র মেজাজে। এসআইআর আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী ফের চিঠি দিলেন নির্বাচন কমিশনারকে। প্রথম চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন এসআইআর বন্ধের। দ্বিতীয় চিঠিতে মুখ্যমন্ত্রীর প্রশ্নে সিইও দফতরের ভূমিকা। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের নির্বাচনের কাজে নিষেধাজ্ঞা কেন? 1000 ডেটা এন্ট্রি অপারেটর বাইরে থেকে নিয়োগের নির্দেশ কেন? প্রশাসনের দক্ষ কর্মী আছেন, নতুন করে লোক ভাড়ার নির্দেশ কেন দেওয়া হচ্ছে? ক্ষমতা হারানোর ভয়ে এসব চিঠি লিখছেন, এর কোনো বাস্তবতা নেই, এর কোনো যৌক্তিকতা নেই। আমি সরকারি ব্যবস্থা সাপোর্ট দেবো না, নির্বাচন কমিশন তার মতন করে নিতে পারবে না। তার মানে মমতা ব্যানার্জির এই চিঠির মূল মানেটা হচ্ছে যত চাপ বিএলওদের ঘাড়ে পড়ুক। দুপুরে মুখ্যমন্ত্রীর চিঠি, সন্ধ্যের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্যমন্ত্রীর চিঠির প্রেক্ষিতে তাঁর জবাব, ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। চিঠি যুক্তি পাল্টা যুক্তি তুঙ্গে। এদিকে দল হিসেবে তৃণমূল এসআইআর নিয়ে আরও কঠোর অবস্থানে। দলের নেতাদের সঙ্গে বৈঠকে সেটাই পরিষ্কার করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত ভোটের দামামাটাও বাজিয়ে দিলেন। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এটা 6 মাসের নির্বাচন। বাক্স বস্তা নিয়ে জেলায় চলে যান, ফিরবেন না। এসআইআর পর্বে পারফরমেন্সের ওপর নির্ভর করবে পদ থাকবে কিনা। বাছাই করা নেতাদের নিয়ে তৈরি করা জেলা কোঅর্ডিনেটরদের এই বার্তাই দিয়েছেন তৃণমূলের নাম্বার 2। পাশাপাশি সাংসদদের একটি দল দিল্লি যাচ্ছে অভিষেকের নির্দেশে। 10 সাংসদের দল তৈরি। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের জন্য তৃণমূলের প্রশ্ন, যাদের পরিবার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে তাদের মৃত্যুর দায় কেন নির্বাচন কমিশন নেবে না? কেন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর হবে না? নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে এসআইআর এর কাজ মধ্য গগনে। কিন্তু এই পর্বেও তৃণমূলের অন্দরের কোন্দল নিয়ে ক্ষুব্ধ অভিষেক। কেন এসআইআর ক্যাম্পে যাননি মনোজ তিওয়ারি, মনোরঞ্জন ব্যাপারী, কাঞ্চন মল্লিক, হুমায়ুন কবিররা? সেই প্রশ্ন তুলেও কড়া বার্তা অভিষেকের। শ্রাবন্তী সাহা ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, সূত্র বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে বৈঠক করেছিলেন তাতে দলের একাংশের নেতার প্রতি তিনি ক্ষুব্ধ। তারা অনেকেই নাকি যাচ্ছেন না এই ভোট রক্ষা শিবিরে বা কাজটাও ঠিকঠাক করছেন না। তাদের মধ্যে একজন কাঞ্চন মল্লিক, একজন মনোরঞ্জন ব্যাপারী। এই কাঞ্চন মল্লিক আর মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন শোনাই।
আমি তো ক্যাম্পে গেছি এবং ক্যাম্প দর্শন করছি, এসআইআর ক্যাম্প যেগুলো প্রত্যক্ষ ক্যাম্পগুলো, সেইখানে গিয়ে এবং যেখানে গেছি তার ছবি পর্যন্ত আমি ফেসবুকে আপলোড করেছি। যাই হোক, তবুও আমি একবার, এটা আমার মাথায় রইলো, আমি নিশ্চয়ই, আমি তো জানি না, আমি তো গেছিলাম এবং যাচ্ছিও। ঘন ঘন যেতে হবে বা সেটা আমি জানি না, তার মানে তার নির্দেশ অনুযায়ী আমাকে আবার যেতে হবে, কিন্তু আমি তো গেছিলাম, সেটাই আর কি। হ্যাঁ, অবশ্যই সমস্ত বিধায়কদের, সমস্ত জনপ্রতিনিধিদের আরো বেশি উদ্যোগ নিতে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে বলেছি। একটিও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। যদি একটিও বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে পরে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। রাতের জঙ্গলে হাতি চিতাবাঘের আতঙ্ক, সেই ভয়কে জয় করেই বাড়ি বাড়ি পৌঁছে নির্দিষ্ট সময়ের আগেই এসআইআর এর কাজ শেষ করলেন বিএলও মমিনা বেগম। ধূপগুড়ির শালবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের চানাডিপা এলাকার বিএলও মমিনা। তার বুথে মোট ভোটার ১,৪১৯ জন। দুর্গম পথ পেরিয়ে প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের এনুমারেশন ফর্ম বিতরণ এবং তা সংগ্রহ করা ছিল অত্যন্ত কঠিন কাজ। বিকেলের পর অন্ধকার জঙ্গলে পথ পেরিয়ে ভোটারদের কাছে যাওয়া ছিল মমিনার প্রধান চ্যালেঞ্জ। সময়ের আগে সেই কঠিন কাজ শেষ করেছেন বিএলও মমিনা বেগম। এসআইআর ফর্ম পেয়েছেন? পেয়েছি। কতদিন আগে? কিছুদিন, 1 সপ্তাহ আগে। কি বাড়িতে গিয়ে দিয়েছে? হ্যাঁ, আমাদের এখানে বিএলও বাড়িতে গিয়েছি। কি এখানকার বিএলও অভিযোগ করছে এখানে হাতির আতঙ্ক? এখানে তো অনেক হাতি বাইরে হয়, সন্ধ্যা হতে হাতি আসে, তারা তো বিএলও প্রতিটা বাড়িতে গিয়ে ফর্ম দিতে হবে। প্রতিটা বাড়িতে গিয়ে দিয়েছে? প্রতিটা বাড়িতে দিচ্ছে। এদিকে আজই প্রকাশিত হলো এসএসসির নবম দশমের ফল। সন্ধ্যে 7:50 ফল প্রকাশ এসএসসির। সুমন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সুমন। এর আগে আমরা দেখেছিলাম যখন 11-12 এর ফল প্রকাশ হয়েছিল, তারপরে এসএসসির সাইটগুলো বসে গেছিল, অনেকেই দেখতে পারেননি তারা কি ফল কি করেছেন না করেছেন। আজকে ছবিটা কি ছিল? একদম একই ছিল। 7:50 নাগাদ শিক্ষামন্ত্রী জানান টুইটে যে ফল প্রকাশ হয়ে গেছে। এসএসসির ওয়েবসাইটে তখন ফল দেখা যাচ্ছিল। খুব তাড়াহুড়ো করে যারা ফল দেখতে পেরেছেন তারা পেরেছেন, তারপরে কিন্তু সাইটটা ডাউন হয়ে যায়। এসএসসি, তোমার মনে থাকবে গতবার একটা পৃথক সাইট দিয়েছিল যখন প্রথম সাইটটা ডাউন হয়ে যায়। এক্ষেত্রেও তাই, দুটো সাইটই ডাউন হয়ে যায়, অনেকেই এখনো ফল দেখতে পারেননি। তবে যেটা জানতে পারছি যে চাকরিহারাদের নেতা সুমন বিশ্বাস, তিনি ফল দেখতে পেরেছেন এবং তিনি আশাবাদী যে তিনি ডাক পাবেন। এরকম অনেকেই দেখতে পেয়েছেন, তবে অধিকাংশই ফল দেখতে পারেননি। তারা অপেক্ষা করছেন মাঝরাতের দিকে, যখন ট্রাফিক কম থাকবে তখন তারা ওয়েবসাইটে ঢুকে ফল দেখবেন। ধন্যবাদ। রেজাল্টটা আপনার দেওয়ার কথা ছিল 6টার দিকে, তারপর শুনলাম 8:30 সাড়ে 7টার সময় রেজাল্টটা দিয়েছে। 7:30 পরে আমি ওয়েবসাইটটা খোলার চেষ্টা করেছি, খোলেনি। যেটা বিগত 11-12-এর যে রেজাল্টটা বেরিয়েছিল সেক্ষেত্রে একই ঘটনায় ঘটেছিল। কমিশন আরেকটু আগের থেকে প্রিপারেশন নিত, যেহেতু এই লোডটা তো পড়বেই, স্বাভাবিক ব্যাপার, সবাই একসঙ্গে করলে ওয়েবসাইটের উপর একটা লোড পড়ে। রেজাল্ট 6টার সময় বেরোনোর কথা ছিল, তো এখনও দেখতে পাচ্ছি না রেজাল্ট, তো টেনশন হচ্ছে। তো একটু কমিশন যদি এই ব্যাপারটা যদি দেখতো, আগের থেকে যদি দেখতো, ব্যাপারটা ভালো হতো। সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পুশব্যাক এবং বর্তমানে হাকিমপুর সীমান্তের কি অবস্থা তা নিয়ে রিপোর্ট তৈরি করা হবে। হাকিমপুর সীমান্ত পরিদর্শনের পর জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শুধু উত্তর 24 পরগনার স্বরূপনগরে হাকিমপুরই নয়, যে সীমান্তগুলো তিনি ঘুরে দেখবেন সেখানকার পরিস্থিতি নিয়েও তৈরি হবে রিপোর্ট। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সেই রিপোর্ট পেশ করবেন রাজ্যপাল। সোমবার হাকিমপুর চেকপোস্টে নেমে ভারতীয় নাগরিকদের সঙ্গে কথা বলেন সিবি আনন্দ বোস। সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিএসএফ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি। It has been reported that there is an exodus of people towards the Indo-Bangladesh border. So many interpretations are given to that. Before I make my own assessment of the situation, I want to go to the spot and have a reality check so that I can frame my mind on the issue. দীঘার দিকে নজর রাখতে হচ্ছে। দীঘায় গণপিটুনিতে যুবকের মৃত্যুতে উত্তেজনা, থানা ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। পদিমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাস্তায় ফেলে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। গুরুতর অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। গ্রামেরই এক মহিলার সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল বলে সূত্রের খবর। মহিলার পরিবারের লোকজনই ওই যুবককে মারধর করে বলে অভিযোগ।
ঘটনা তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসী। আমরা দীঘার দিকে নজর রাখছি। দীঘায় গণপিটুনিতে যুবকের মৃত্যুতে উত্তেজনা, থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পদিমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাস্তায় ফেলে যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।